হ্যালো স্টুডেন্টস, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমাদের জন্য এই ভিডিওতে থাকছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর জন্য 7-এর ইতিহাসের এক্সের প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে পেয়ে যাবে। সেই রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার সেট নাম্বার 1 অর্থাৎ মডেল নাম্বার 1 আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো আর ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো এবং শেয়ার করে বন্ধু বান্ধবীদের মধ্যে দেখার সুযোগ করে দাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে বন্দে গান চিহল গানি কথার মানে হলো 20 জন বান্দা, 40 জন বান্দা, 60 জন বান্দা, 70 জন বান্দা। সঠিক উত্তরটি হলো অপশান বি 40 জন বান্দা। 1.2 দাগে সুলতান রাজিয়ার মৃত্যু হয়েছিল 1200 খ্রিস্টাব্দে, 1215 খ্রিস্টাব্দে, 1230 খ্রিস্টাব্দে, 1240 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে 1240 খ্রিস্টাব্দে। 1.3 দাগে দহ মানে 10 যাবৎ সুবা চাপতি। সঠিক উত্তরটি হল অপশান এতে 10। 1.4 দাগে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে, 1560 খ্রিস্টাব্দে, 1600 খ্রিস্টাব্দে, 1609 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল অপশান এতে 1540 খ্রিস্টাব্দে। 1.5 দাগে টমাস রো এসেছিলেন মোগল সম্রাট বাবরের দরবারে, আকবরের দরবারে, জাহাঙ্গীরের দরবারে, ঔরঙ্গজেবের দরবারে। সঠিক উত্তরটি হল অপশান সিতে জাহাঙ্গীরের দরবারে। 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। আনুষ্ঠানিক পোশাককে কী বলা হয়? উত্তর খিলাত বলা হয়। পরের প্রশ্ন, উলাক কাকে বলে? উত্তর ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থাকে উলাক বলা হয়। 3 দাগের প্রশ্ন, আকবর নামক কে ছিলেন? উত্তর আবুল ফজল। আকবর নামক কে লিখেছিলেন? আকবর নামক কে লিখেছিলেন? উত্তরটি হলো আবুল ফজল। 2.4 দাগে আকবরের দরবারে 9 জন বিশিষ্ট মানুষদের একত্রে কী বলা হতো? উত্তর নবরত্ন। 2.5 দাগে ভাস্কো দা গামার পরে কোন পর্তুগিজ নৌসেনাপতি ভারতে আসেন? উত্তর ডিউক অফ আলবুকার্ক। 3 দাগে টিকা লেখো যে কোনো দুটি। খুতবা। উত্তর খুতবা শব্দের আসল অর্থ হলো ভাষণ। কোনো কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারের নামাজের পর খুতবা পাঠ করতেন। এই খুতবায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকত। খুতবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করেছেন তার জনগণকে জানানো। 3 দাগে খানোয়ার যুদ্ধ। উত্তর খানোয়ার যুদ্ধ 1587 খ্রিস্টাব্দে হয়েছিল। দিল্লির মোগল বাদশাহ বাবর ও মেওয়াড়ের রানা সংগ্রাম সিংহের সঙ্গে। খানোয়ার যুদ্ধের ফল বাবরের জয়লাভ। খানোয়ার যুদ্ধে মুঘল বাদশাহ বাবর মেওয়াড়ের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেছিলেন। 3 দাগে হুন্ডি। উত্তর হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন, মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তারা কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। ফল হুন্ডি ব্যবস্থার প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। 4 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 দাগে পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর সম্বন্ধে লেখো। উত্তর বিজয়নগর সম্পর্কে পর্যটক পেজের বিবরণ। বিদেশি পর্যটক পেজের বিবরণ থেকে বিজয়নগর সম্পর্কে জানা যায় যে বিজয়নগর শহরটি ছিল খুব সুন্দর। শহরটি 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। রাজপ্রাসাদের কাছে ফলের বাগান ছিল। নগরে দিঘির পাশে অনেক তাল গাছের বাগান ছিল। নগরে অনেকগুলি খাল ছিল যেগুলি দিয়ে স্বচ্ছ জল প্রবাহিত হতো। নগরে অসংখ্য লোক বসবাস করত। কৃষি ও জলসেচ। বিজয়নগর রাজ্যের অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজের জন্য জলসেচ ব্যবস্থার সুবন্দোবস্ত ছিল। রাজ্যের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। বিজয়নগরে চাল, গম ও অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যেত। ব্যবসা বাণিজ্য ও শিল্প।
বিজয়নগর ব্যবসা বাণিজ্য ও শিল্পে যথেষ্ট উন্নত ছিল। বিজয়নগরের সঙ্গে পর্তুগালের ব্যবসা বাণিজ্য চলত। সানির মাধ্যমে বাজারে জিনিসপত্র বহন করা হতো। শ্রেণীবিভক্ত সমাজ। বিজয়নগরের ধনী ও গরিব শ্রেণীর লোক বসবাস করত। ধনী ও গরিব মানুষের জীবনযাপনে অনেক পার্থক্য ছিল। ধনীরা অনেক সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবন কাটাত। 4.2 দিল্লির লালকেল্লা সম্বন্ধে লেখ। উত্তর: দিল্লির লালকেল্লা প্রায় 200 বছর ধরে মুঘল শাসকদের অন্যতম বাসস্থান ছিল। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে এটি নির্মিত হয়। লাল বেলে পাথরের নির্মিত এই কেল্লার নাম কিলা মুবারক। আয়তন ও সীমানা। দিল্লির মধ্যভাগে অবস্থিত লালকেল্লার আয়তন আগ্রা দুর্গের প্রায় দ্বিগুণ ছিল। লালকেল্লার পূর্ব দিক ছিল যমুনা নদী, পূর্ব দিকে ছিল যমুনা নদী এবং পশ্চিমে ছিল পরিখা। বৈশিষ্ট্য: লালকেল্লার 4টি বড় দরজা, 2টি ছোট দরজা ও 21টি বুর্জ ছিল। দুর্গের মধ্যে এক ভাগে ছিল রাজপরিবারের বাসস্থান আর অন্যদিকে ছিল বিভিন্ন দপ্তর। দুর্গ ও শহরের মধ্যে যেসব নালাগুলি দিয়ে জল বয়ে যেত সেই সব জলবাহী নালাগুলি নগরী, বিহিত বা স্বর্গের খাল নামে পরিচিত। ইসলামিক রীতি অনুযায়ী এই খালগুলিকে সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হতো। মোগল আমলে এই দুর্গটি বানাতে খরচ হয়েছিল প্রায় 91 লক্ষ টাকা। বর্তমানে প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 4.3 দাক্ষিণাত্য ক্ষত ব্যাখ্যা করো। উত্তর: মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারতের মারাঠাদের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করতে ও মারাঠাদের দমন করতে চেয়েছিলেন। বিজাপুর ও গোলকোন্ডা দখল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য দখল করেছিলেন। মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা। ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখল করতে গিয়ে ব্যর্থ হন। দাক্ষিণাত্য ক্ষত। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে নিজের অধিকারে আনার জন্য 25 বছর ধরে চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। একে দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। 1707 খ্রিস্টাব্দে এই দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। 5 নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 পাগলা রাজা কাকে বলা হয়? তুগলকি কাণ্ড সম্বন্ধে লেখো। পাগলা রাজা কাকে বলা হয়? না, দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। তুগলকি কাণ্ড সম্বন্ধে লেখো। তুগলকি কাণ্ড কারখানা। আজকের দিনেও কোনো ব্যক্তি খামখেয়ালি কাজ করলে তার কাজকে তুগলকি কাণ্ড কারখানা বলা হয়। আসল কারণ, দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি আচরণ করতেন। প্রথমে দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি। তিনি বাড়তি কর আদায় করার জন্য দোয়াব অঞ্চলের রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু পরে তা প্রত্যাহার করতে হয়েছিল। 2 নম্বরে রাজধানী স্থানান্তর। তিনি তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু পরে আবার দিল্লিতে ফিরে এসেছিলেন। তামার মুদ্রার প্রচলন। তিনি দেশে তামার মুদ্রা চালু করেছিলেন, কিন্তু পরে তাও ফিরিয়ে নিয়েছিলেন। 5.2 শেরশাহের সংস্কারগুলি ব্যাখ্যা করো। উত্তর: ভূমিকা। সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসেবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসেবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত, কিন্তু এই অল্প সময়ের মধ্যে শাসন ব্যবস্থার সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। শেষে মানবিক চিন্তামূলক সংস্কার। প্রথমে ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। পাট্টা: শেরশাহ কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কবুলিয়ত: পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো। বিচার সংস্কার। শেরশাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তার সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন। সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তিস্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ, এমনকি প্রাণদণ্ড দেওয়া হতো। 3 নম্বরে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল তথা 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়ক-ই-আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। ধর্মনীতি। শেরশাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন।
ব্রহ্মজিৎ গৌড় তার প্রধান সেনাপতি ছিলেন। তার উদার নীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেন। উপসংহার: মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শের শাহ উন্নত প্রশাসন কাঠামো রচনা করেন। এই প্রসঙ্গে ঐতিহাসিক বলেছেন যে শের শাহ যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না। 5 সুলতান এমনি জল সংরক্ষণ ও জল সরবরাহ সম্বন্ধে লেখক। উত্তর: দিল্লিতে সুলতানি শাসনের সূচনা হয় সুলতান কুতুবউদ্দিন আইবকের সময় 1206 খ্রিস্টাব্দ থেকে। এই সময় থেকে রাজধানী হিসেবে ও ধর্মীয় কারণে দিল্লির গুরুত্ব বেড়েছিল। দিল্লির শহরের একটি প্রধান সমস্যা ছিল জলের অভাব। দিল্লির সুলতানরা দিল্লিবাসীর সুবিধার জন্য বিভিন্নভাবে জল সংরক্ষণ ও জল সরবরাহের ব্যবস্থা করেছিল। জল সংকটের কারণ: দিল্লির জল সংকটের কারণ হল আরাবল্লীর পাথুরে এলাকায় দিল্লির অবস্থান, দিল্লির জনসংখ্যা বৃদ্ধি, যমুনা নদীর ঘন ঘন খাত পরিবর্তন করা প্রভৃতি। জল সংরক্ষণ ও সরবরাহের সুলতানদের গৃহীত ব্যবস্থা: সুলতান ইলতুৎমিশের উদ্যোগ। সুলতান ইলতুৎমিশ দিল্লিবাসীর প্রয়োজনীয় জলের চাহিদা মেটানোর জন্য একটি জলাধার হৌজি শামসি বা হৌজি সুলতানি খনন করেছিলেন। ইবন বতুতা বর্ণনায় 8 কোণ বিশিষ্ট এই জলাধারটি বর্ণনা আছে। সুলতান আলাউদ্দিন খলজির উদ্যোগ। সুলতান আলাউদ্দিন খলজি একটি 4 কোণা বড় জলাধার খনন করে জল সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থা করেছিলেন। এটি হৌজি আলাই নামে পরিচিত ছিল। এরপরে নাম হয়েছিল হৌজি খাস। সুলতান গিয়াসউদ্দিন তুগলকের উদ্যোগে। গিয়াসউদ্দিন তুগলক বাদে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রেখে একটি জলাধার তৈরি করেছিলেন। সুলতান ফিরোজ শাহ তুগলকের উদ্যোগ। সুলতান ফিরোজ শাহ তুগলক খাল কেটে শহরের জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন। তিনি পুরনো কিছু নালার সংস্কার করে শহরের জল সরবরাহ স্বাভাবিক করেছিলেন। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।